সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোরে এই তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে। এ সময় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব। তিনি লিখেছেন, কাতার ও মিশরীয়রা শান্তি আনয়নে অনেক কষ্ট করেছে, তারা এটির চূড়ান্ত প্রস্তাব দেবে। আমি আশা করি মধ্যপ্রাচ্যের ভালোর জন্য হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ এটি ভালো নয়, আরও খারাপ হবে। গত কয়েক মাস ধরেই দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চলছে, যেটির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ট্রাম্প সম্ভবত ওই প্রস্তাবটিকেই ইঙ্গিত করেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। তবে এই প্রস্তাবের আলোচনা থমকে ছিল দীর্ঘদিন, কারণ দখলদার ইসরায়েল এই অস্থায়ী যুদ্ধবিরতির পর গাজায় আবারও হামলা চালানোর অধিকার রাখতে চায়। অপরদিকে হামাস জানিয়েছে, যতক্ষণ তাদের স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না দেওয়া হচ্ছে ততক্ষণ তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না। ট্রাম্প স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সম্ভবত দুপক্ষকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করছেন। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য যেসব বিষয় এখনও মত পার্থক্য রয়েছে সেগুলো দূর করার চেষ্টা করছে আরব মধ্যস্থকারী দেশগুলো। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য যেসব বিষয়ে এখনও মত পার্থক্য রয়েছে সেগুলো দূর করার চেষ্টা করছে আরব মধ্যস্থতাকারী দেশগুলো। এদিকে এর আগে পরশুদিন ট্রাম্প জানান তিনি গাজায় যুদ্ধবিরতি চান। এরপর হোয়াইট হাউসও জানায় ট্রাম্প গাজায় আর হত্যাযজ্ঞ দেখতে চান না। এ কারণে যুদ্ধ বন্ধকে প্রাধান্য দিচ্ছেন তারা। আগামী সোমবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠক হবে। এর আগেই যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে মার্কিনিরা। ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে দখলদার ইসরায়েলের অর্থনীতিতে সরাসরি $12 বিলিয়ন ক্ষতি হয়েছে। ইরানের সঙ্গে এই যুদ্ধটি ইসরায়েলের জন্য শুধু নিরাপত্তা ও রাজনৈতিক ক্ষতি বয়ে আনেনি, বরং অর্থনৈতিকভাবেও প্রচণ্ড আঘাত এনেছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৩৩,০০০ বাণিজ্যিক ও আবাসিক ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। এসব ভবন পুনর্নির্মাণে আনুমানিক $6 বিলিয়ন খরচ হবে। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় ও কর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ও ব্যবসাগুলোকে ক্ষতিপূরণ দিতে প্রায় ১০ বিলিয়ন শেকেল বা $3 বিলিয়ন প্রয়োজন। এছাড়া ইসরায়েলের স্টক এক্সচেঞ্জে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা অবৈধ শাসনের মোট রপ্তানির ৮% বাজারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। শেয়ার বাজারে আঘাত বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, যার ফলে ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় ব্যাপক শেয়ার বিক্রি ও বাজারের পতন ত্বরান্বিত হয়েছে, যা ইসরায়েলের অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলি মিডিয়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ওয়াইজম্যান ইনস্টিটিউট ও হাইফা রিফাইনারিতে যে বিস্তৃত $1 বিলিয়ন ক্ষতি হয়েছে তা উল্লেখ করে জানিয়েছে, ইরানের হামলার ফলে ইসরায়েলের ক্ষতির প্রকৃত মাত্রা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক অর্থনৈতিক বিভাগের প্রধান মেজর জেনারেল রাম আমিনাচ বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের খরচ ইসরায়েলের যুদ্ধ বাজেটকে ২০০ বিলিয়ন শেকেল ছাড়িয়ে ফেলেছে, কারণ ইসরায়েলকে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে যার প্রতিটির মূল্য $3 মিলিয়ন বেশি। এদিকে গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা সংকটাপন্ন। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গাজা যুদ্ধের ফলে ইসরায়েলে বিদেশি বিনিয়োগ ৬০% বেশি কমে গেছে। এছাড়া এই যুদ্ধের কারণে ৪৬,০০০-এর বেশি কোম্পানি বন্ধ হয়ে গেছে। প্রযুক্তি খাতের ৪৯% কোম্পানি বা স্টার্ট আপ তাদের বিনিয়োগ ইসরায়েল থেকে প্রত্যাহার করেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আভিগডর লিবারম্যান বলেছেন, নেতানিয়াহু শুধু সামরিকভাবে ব্যর্থই হননি, বরং ইসরায়েলকে একটি নজিরবিহীন অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছেন। ১২ দিন পর যুদ্ধ শেষ হলেও পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ সঠিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যান গোপন রাখার চেষ্টা করছে, তবু বিশ্লেষকরা বলছেন সরাসরি ক্ষতির পরিমাণ প্রায় $12 বিলিয়ন এবং যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হতো তবে ইসরায়েল সম্পূর্ণ অর্থনৈতিক পতনের মুখোমুখি হতে পারত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের কুকি জনগোষ্ঠী অধ্যুষিত চূড়াচাঁদপুর জেলায় ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি গাড়িতে ৩ জনের মৃতদেহ পাওয়া গেছে। মণিপুর পুলিশ জানিয়েছে
3টি মৃতদেহে গুলির চিহ্ন রয়েছে। এছাড়া একজন নারীর মৃতদেহ পাওয়া গেছে। পুলিশের ধারণা, কুকি বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ সংঘর্ষে এই খুনোখুনির ঘটনা ঘটেছে। মণিপুরে প্রায় 2 বছর ধরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় এবং কুকি জো আদিবাসীদের মধ্যে সংঘাত চলছে। কুকি ন্যাশনাল আর্মি নামে একটি বিদ্রোহী ও সশস্ত্র গোষ্ঠীর উপপ্রধান ছিলেন থেন খোথাং হাওকিপ। বাকি দুজন সেই খোগিন ও লেঙ্গোহাও KN এর সাধারণ সদস্য ছিলেন। মণিপুরের 17টি উপজাতীয় বিদ্রোহী গোষ্ঠী নিয়ে গঠিত বিদ্রোহী কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের অন্যতম সদস্য KNA। 2007-8 সালে কুকি ন্যাশনাল অর্গানাইজেশন কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে একটি চুক্তি করে সংঘর্ষে বিরতি ঘোষণা করে। কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের বিরোধী হচ্ছে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি। UKNA সরকারের সঙ্গে সংঘর্ষ বিরতিতে যায়নি। তাদের বক্তব্য, কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের বিভিন্ন সংগঠন সরকারের সঙ্গে হাত মিলিয়ে তাদের নানাভাবে হেনস্থা করছে, অনেক সময় তাদের সদস্যদের হত্যাও করছে। যারা তাদের হেনস্থা এবং হত্যা করতেন তাদের অন্যতম ছিলেন থেন খোথাং হাওকিপ। তিনি ও তার দলের লোকজন UKN এর 30 জনের বেশি সদস্যকে গত কয়েক বছরে হত্যা করেছেন। এদের মধ্যে UKN এর শীর্ষ নেতারাও রয়েছেন। UKNA এক বিবৃতিতে জানিয়েছে, এ কারণে হাওকিপ সহ KN এর 3 সদস্যকে সোমবার হত্যা করা হয়েছে। মণিপুরের দক্ষিণ, মধ্য ও অন্যান্য অঞ্চলের মতোই কুকি জো আদিবাসী অধ্যুষিত চোরাচাঁদপুরে 2 বছরের বেশি সময় ধরে সহিংসতা চলছে। তবে চোরাচাঁদপুরে সহিংসতার তীব্রতা বেশি। মণিপুরে গত 2 বছরের সংঘর্ষে 250 জনের বেশি মানুষ সহিংসতায় নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন 60,000-এর বেশি মানুষ। পুলিশ বিবৃতিতে জানায়, 2 কুকি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক ঘটনার জেরে যাতে চোরাচাঁদপুরের মতো স্পর্শকাতর জেলায় সহিংসতা ছড়িয়ে না পড়ে, সে বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিউ ইয়র্কে মুসলিমদের ঈদের জামায়াতের ভিডিও ছড়িয়ে নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেট মেয়র প্রার্থী জোহরান মামদানির যোগসূত্র টেনে অপপ্রচার চালানো হচ্ছে। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্র জুড়ে মুসলিমরা বলছেন, সম্প্রতি ডেমোক্রেট প্রাইমারিতে মামদানির জয়ের পর ইসলাম বিদ্বেষী বক্তব্যের প্রবণতা বেড়েছে। ইন্টারনেটে বেনামি ব্যবহারকারী এবং মুসলিম বিদ্বেষী অ্যাকাউন্টগুলোই শুধু মামদানি ও তার মুসলিম পরিচিতিকে নিয়ে আক্রমণ করছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ অনেক রাজনীতিকও এমন আক্রমণে সামিল হয়েছেন। কংগ্রেস সদস্য র্যান্ডি ফাইন কোনো প্রমাণ ছাড়াই বলেছেন, মামদানি জয়ী হলে নিউ ইয়র্কে খিলাফত কায়েম করবেন। আর কংগ্রেস সদস্য মার্জরি টেলর গ্রিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বোরকা পরা স্ট্যাচু অব লিবার্টির কার্টুন পোস্ট করেছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ ও কট্টর ডানপন্থী লরা লুমার মামদানিকে বলেছেন, জিহাদপন্থী মুসলিম এবং ভিত্তিহীন অভিযোগ করেছেন যে তার সঙ্গে ইরান ও মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক রয়েছে। বিচার বিভাগে চিঠি দিয়ে মামদানির নাগরিকত্ব বাতিল ও তাকে বহিষ্কারের দাবি তুলেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য অ্যান্ডি ওগলস। একই সময় নিউ ইয়র্কের ডেমোক্রেট সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনিও মামদানির বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছেন। গত সপ্তাহে তিনি অসত্য কথা বলেছেন যে মামদানি বিশ্বজুড়ে জিহাদের কথা বলেছেন। পরে গিলিব্র্যান্ডের কার্যালয় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলোকে জানায়, তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আসলে তিনি গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা স্লোগান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মামদানি এই স্লোগানের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে দশকের পর দশক গণমাধ্যম, সংস্কৃতি ও রাজনীতিতে আরব এবং মুসলমানদের উপস্থাপন করা হচ্ছে নেতিবাচকভাবে। যুক্তরাষ্ট্রে 2001 সালে 9/11 হামলার পর এই প্রবণতা তীব্র হয়। এরপর কট্টর ডানপন্থীরা পশ্চিমা দেশের শরিয়া আইন কায়েমের ষড়যন্ত্রের কথা বলে প্রচারণা শুরু করেন। এছাড়া অভিবাসনের মাধ্যমেও যুক্তরাষ্ট্রে ইসলামীকরণের চেষ্টা চলছে। মুসলিমদের বিরুদ্ধে ছড়ানো হয় এমন সব ষড়যন্ত্র তথ্য। নিউ ইয়র্কের মুসলিমরা এখন আবার ইসলাম বিদ্বেষের ঝড়ের মুখে পড়েছেন, তবে এবার তাদের অবস্থান অনেক বেশি দৃঢ় ও সংগঠিত বলে মনে করছেন অধিকার কর্মীরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।